আমরা এই যে ইরানি নেতা, সামরিক বাহিনী নেতা, তারপর ওদের কি আইআরজিসি আছে না, ওদের নেতা বা কমান্ডার, এদের খালি বড় বড় বাতেলা খালি শুনলাম, মানে বড় বড় লেকচারই খালি শুনলাম, কামের কাম কিন্তু কখনো আমরা দেখি নাই। যেমন এই যে এখন বলছে যে কেউ রেহাই পাবে না, আইআরজিসির হুঁশিয়ারি, অর্থাৎ নতুন কমান্ডার যে নিয়োজিত হয়েছে তা সে হুঁশিয়ারি দিয়েছে। আরে ভাই, এই সমস্ত লম্বা লম্বা লেকচার ছেড়ে কোনো লাভ আছে? তোমাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তোমাদের আইআরজিসি কমান্ডার, সেনাবাহিনীর সেনাপতি অর্থাৎ মেইন যে চিফ অফ আর্মি স্টাফ সহ প্রতিরক্ষা মন্ত্রী টন্ত্রী একদিনে পুরা সোজা একেবারে পরপারে পাঠিয়ে দিয়েছে, তাই না? এর ফলে তুমি চান্স বুঝে আইআরজিসির কমান্ডার হয়েছো, হয়ে এসে এই যে এই ধরনের হুঁশিয়ারি টুশিয়ারি দিচ্ছ, তাই না? কেউ রেহাই পাবে না। আমরা তো বাস্তবে দেখছি যে উল্টোটা, অর্থাৎ তোমরা কেউ রেহাই পাচ্ছ না, তাই না? তোমাদের অনেকগুলো একদিনে, মানে এক রাত, একদিনে কত তা 40 জনের উপরে নাকি হাই র্যাঙ্কিং লিডার বা হাই র্যাঙ্কিং অফিসিয়াল এদেরকে একেবারে এলিমিনেট করে দিয়েছে ইসরায়েল। এরপরেও এসে তোমরা বলো কেউ রেহাই পাবে না। আমার তো ধারণা তুমি কালকের দিন পর্যন্ত টিকে থাকবে কিনা কে জানে, কারণ তোমার গতিবিধি এগুলো কি ইসরায়েলের নজরে নাই? আমার ধারণা তো আছে। কে জানি, দেখা যাবে যে কালকেই তোমার পরিবর্তে আরেকজন এসে আইআরজিসি কমান্ডার হবে। কারণ তুমি কখন পরপরে টিকিট কাটবে তার তো কোনো গ্যারান্টি নেই। অন্তত বাস্তবে যে ঘটনা ঘটছে, মানে ইসরায়েল আমেরিকা মিলে যা করছে তাতে তো তাই মনে হয়। এতদিন ধরে আমরা তো খালি তোমাদের প্রোপাগান্ডাই শুনে আসলাম, তোমাদের অমুক ড্রোন আছে, শাহেদ ড্রোন আছে, তমুক মিজাইল আছে, তমুক হাইপার হাইপারসোনিক মিজাইল আছে, ব্যালিস্টিক মিজাইল আছে, আইসিবিএম আছে, কত কি আছে। আমরা তো কম শুনি নাই। আমরা কি কম শুনছি? এবং তখন আমরা ভাবতাম আসলে তোমাদের এই প্রোপাগান্ডা দেখে শুনে আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা তারাও লাফালাফি করতো, আর তাদেরকে খুশি করার জন্য আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলা তারা ওই পপুলিস্ট খবর টবর প্রচার করতো যে ইসরায়েলের কোনো দিন সাহস হবে না ইরানের কেশাগ্র টাচ করতে, এটাই। এবং এত কিছুর পরে তোমাদের যে ঊর্ধ্বতন নেতা টেতা সব পরপর চলে গেছে, এরপরও বাংলাদেশের মিডিয়াগুলো বলছে এইবার ইসরায়েলকে দুনিয়া থেকে তোমরা মুছিয়ে দেবে, তাই না? এবং সেটাই কিন্তু প্রচার করে যাচ্ছে। তো তোমাদের এই লম্বা চড়া লেকচার তো আমরা দীর্ঘদিন ধরে শুনতেছি, কিন্তু খালি লম্বা চড়া লেকচারে দিলে, আর ওদিকে ইসরায়েল কিন্তু অত লম্বা চড়া লেকচার টেকচার দেয় না, ওরা কর্মকাণ্ড দিয়ে দেখায় যে ওরা আসলে কী জিনিস। একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে যেভাবে তোমাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে একদিনের মাত্র কয়েক মিনিটের একটা অপারেশনে শেষ করে দিল, পৃথিবীতে এত প্রেসিশনে স্ট্রাইক করে আর কোথাও কাউকে হত্যা করছে বা এলিমিনেট করছে আমরা তো শুনিনি। এই এক কর্মকাণ্ড, এই দক্ষতা, এটা তো ইসরায়েল দেখিয়েছে। এখন আমি যদি বলি যে না 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 এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, তা তো মানে সত্যের অপলাপ হয়, বাস্তবতার অপলাপ হয় না। পক্ষান্তরে তোমরা কী করছো, এলোমেলো কিছু রকেট তোমরা ছাড়ছো ইসরায়েলের দিকে, গালফ কান্ট্রিগুলোর দিকে। তো অনেক মিসাইল তোমাদের হয়তো স্টক পাইলে আছে, এখন সেগুলোকে মানে অনেকটা উন্মাদের মতো নিক্ষেপ করছো। সিংহভাগ তো আকাশেই তারা ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দিচ্ছে, আর কিছু কিছু যে পড়ছে হয়তো বিল্ডিংয়ের উপর পড়লো বা এখানে ওখানে পড়লো, তাতে 2-4 জন মানুষ মারা গেছে, দু একটা বিল্ডিংয়ের ক্ষতি টতি হয়েছে, এই। এবং এগুলো দেখেই এই বাংলাদেশের তৌহিদি জনতার যে এবং মিডিয়ার যে উল্লাস দেখি, তোমরা বস্তুত হাসির খোরাকে পরিণত হয়েছ। অর্থাৎ বাঘের মতো হুঙ্কার দাও আর বাস্তবে বিড়ালের মতো ডাক মানে বিড়ালের মতো আচরণ করো। অন্তত আমরা তো সেটাই দেখছি, আমাদের নজরতে এর বাইরে তেমন কিছু দেখা যাচ্ছে না। আসলে ঘটনা হয়েছে এই ইরানিদের একটা মেন্টাল বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারনেস আমার কাছে লক্ষণীয়। সেটা হলো আসলে তো এরা পার্সিয়ান, তাই না? এখন আমরা যদি ইরানিয়ান বলি, বাট এরা কিন্তু সেই গ্রেট পার্সিয়ান এম্পায়ারের একটা অংশ।
যাদের একটা বিশাল সাম্রাজ্য ছিল, একটা সভ্যতা ছিল, পার্সিয়ান সভ্যতা, সিভিলাইজেশন, এবং তারা তখন দুনিয়া শাসন করতো। হ্যাঁ, বিশেষ করে এদের সাইরাস দি গ্রেট, সে তো অত্যন্ত মহান একজন শাসক ছিল, তাই না? এবং এদের মধ্যে কত কবি সাহিত্যিক, কত সৃষ্টি হয়েছিল, এগুলো তো আমরা জানি, এগুলো কিন্তু আমরা জানি। এখন এই পার্সিয়ানদের এই যে সভ্যতা, এটার লিগাসি তো এদের বহন করা উচিত ছিল, কিন্তু মুশকিলটা হয়েছে ওই আজকে থেকে এই 1300 বছর আগে, যখন আরবের মরুভূমিতে ইসলামের আবির্ভাব ঘটলো না, তো ইসলামের দাবি কী? যে আরব কালচারকে, আরব সভ্যতা, যেটা নাকি আসলেই কোনো কালচার না, আসলেই কোনো সভ্যতা না, সেটা এসে ঢুকলো এই পার্সিয়ানদের মধ্যে। আসলে ওরা এসে এদেরকে হারিয়ে দিছিল। সেই সময় এই পার্সিয়ানদের যে রাজা টাজা ছিল, মানে পার্সিয়ান সাম্রাজ্যের, নিজেদের মধ্যে আন্তর্দ্বন্দ্ব, কোন্দল এইগুলো নিয়ে লিপ্ত থাকার কারণে ওই আরব দেশের ওরা ঐক্যবদ্ধ হয়ে এসে পার্সিয়ান সাম্রাজ্যকে আক্রমণ করে দখল করে নেয়। এবং দখল করে নেওয়ার পরপরই হয় কি, এই আরবরা তাদের কালচার দিয়ে এখানে রিপ্লেসমেন্ট করে, এবং পার্সিয়ান যে কালচার, যেটা নিয়ে অত্যন্ত রিচ ছিল, যেটা নিয়ে পার্সিয়ানরা অহংকার করতে পারত, সেটা তো আস্তে আস্তে এলিমিনেটেড হয়ে গেছে। এখন এই 1300 বছর পরে এসে সমস্যা হচ্ছে কি জানেন? সমস্যা হচ্ছে এরা তো ওই ইতিহাসের থেকে দেখে যে আরে বা সারা পৃথিবীতে এদের একটা বিশাল কালচার ছিল, যেটা সুখ্যাতি ছিল চতুর্দিকে। এখন তো তার কিছুই নাই, সবগুলো তো ভুলে গেছে। এখন তারা নতুন যে এই ইসলাম ধর্মের আদর্শে আছে, এই অনুযায়ী তাদের ওই অতীত যে সভ্যতা বা কালচার, এটা তো আসলে হারাম, এটা তো আসলে আরাম, তাই না? পড়ে গেছে একটা মহাদ্বন্দ্বে। ওরা বেসিক্যালি এই ইসলামী আদর্শ দিয়ে সেই অতীতের, সেই পার্সিয়ান যে সভ্যতার যে মহানুভবতা বা মহত্ব বা গৌরব, এটাকে ঊর্ধ্বে তুলে ধরতে চায় এবং পৃথিবীতে দেখাতে চায় যে দেখো, আমরা অতীতেও যেমন গৌরবান্বিত জাতি ছিলাম, আমরা কিন্তু এখনও সেই জাতি আছি। কিন্তু এরা বুঝতে ভুলে গেছে বা উপলব্ধি করতে এরা ভুলে গেছে যে ইসলামিক আদর্শ দিয়ে অন্তত ওই কাজ করা যায় না, অন্তত ওই কাজ করা যায় না। যদি যেত তাহলে মুসলমানরাই তো আজকে সারা পৃথিবীর অধীশ্বর হতো, তাই না? তা কিন্তু হয় নাই। ওই মধ্যযুগে কিছুদিন তারা একটু শাসন শাসন করছিল, আর ওই পৌত্তলিক হিন্দুদের ভারতবর্ষ দখল মখল করে কয়েকশো বছর রাজত্ব করছে, ওই পর্যন্তই। এদের দ্বারা কোনো ইনোভেশন হয় নাই, কোনো আবিষ্কার হয় নাই, কিছুই হয় নাই। ওই যারা বলে না যে এদের একটা গোল্ডেন এজ ছিল, ওই যে বাগদাদ কেন্দ্রিক যে ওই আব্বাসীয় খিলাফত ছিল না, চিন্তা করে দেখেন যে আব্বাসীয় খিলাফতের আমলে যারা নাকি জ্ঞান গরিমা, যারা মানে দর্শন বিজ্ঞান এগুলো চর্চা করতো, ওদের প্রত্যেকেই কিন্তু একটা পর্যায়ে মুনাফেক এবং কাফির নাস্তিক হিসেবে আখ্যায়িত হয়েছিল। এখনকার মুসলমানরা তাদেরকে বলে মহান ইসলামী বিজ্ঞানী, তাই না? কি অদ্ভুত ব্যাপার। এই যে আল রুশো, তারপরে ইবনে সিনা, তারপরে আল রাজি ইত্যাদি, এদের কল্যাণের কারণেই তো মুসলমানরা বলে যে এদের একটা উন্নত সভ্যতা ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওদের প্রত্যেকেই তৎকালীন মোল্লারা বলছিল এগুলো নাস্তিক, এগুলো কাফের, এবং এরা জীবনের মানে জীবন বাঁচাতে দৌড়ের উপরে থাকতো, এবং তাদেরকে দিয়েই কিন্তু এরা বলে যে এদের দিয়ে নাকি ইসলামী সভ্যতা হয়েছিল। তো ওরা যে ইসলামী সভ্যতা যেটা বলা হচ্ছে, ওরা কি কোরআন হাদিস চর্চা করে করছিলেন নাকি? না। এবং যখন ইসলামিক আদর্শ দিয়ে ওদেরকে পরাভূত করে এই এই যে ইসলামিক যে সাম্রাজ্য যেটা তৈরি হয়েছিল, যখন পরিপূর্ণভাবে ইসলামকে আত্মীকরণ করলো, এবং ঠিক তখন থেকেই কিন্তু ওদের পতন শুরু হয়, তখন থেকে ওদের পতন শুরু হয়। এবং এরপর এরা আর কোনো রকম কোনো বিজ্ঞান, সাহিত্য, কালচার, কোনো দিক দিয়ে, দর্শন, চিন্তা, কোনো দিক দিয়ে আর কিন্তু কোনো অবদান রাখতে পারে না। দিস ইজ ফ্যাক্ট, ঐতিহাসিক ফ্যাক্ট। কিন্তু এই ইরানের লোকজনগুলো ওই অতীতের ওদের সভ্যতা বলতে পারতেছে না। তারা ভাবতেছে যে ইসলাম দিয়ে তারা অতীতের সেই উন্নত সভ্যতার দিকে ধাবিত হবে। এখানেই তারা ভয়ঙ্কর ভুল করে। ইসলাম দিয়ে আসলে ওই দিকে ধাবিত হওয়া তো দূরের কথা, বরং আরও পিছনে 1400 বছর পিছনে চলে যেতে হয়। এর মধ্য দিয়ে ওই যে ওই চায়না অথবা ওই রাশিয়ার সাহায্যে কিছু মিজাইল টিজাইল বানিয়েছে না, তাতেই মনে করেছে আমরা এবার দুনিয়া জয় করার মতো শক্তিতে পরিণত হয়ে গেছি। আসলে ডিলিউশনাল একটা জাতি এখন এই ইরানিয়ানরা, এরা একটা ডিলিউশনাল জাতি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ইরানিরা আসলেই কিন্তু একটা সভ্য একটা মানুষ।
এতে কোনো সন্দেহ নেই। এরা যদি এদের এই ইসলামিক আদর্শকে পরিত্যাগ করে ওরা যদি আবারও পার্সিয়ান সেই জরস্ট্রিয়ান কালচারকে গ্রহণ করে না, এরা কিন্তু বিশ্বের বুকে আবার মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা রাখে। আমার অন্তত সেটা মনে হয়। ধন্যবাদ।